যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি শেষ করে ফেলেছি, তাই না? টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি আমরা পড়ব মেকানিজম, তারপরে হচ্ছে মেকানিজম, তার এক্সাম্পল, তার টাইপস, দুটো টাইপস লোকাল এবং সিস্টেমিক, এটুকু আমরা শেষ করে ফেলেছি, তাই না? এবং এক্সাম্পল অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। সরি, এখন আসো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। হ্যাঁ, আচ্ছা, টাইপ 1 এ হাইপার সেন্সিটিভিটির একটা ডিসেন্সিটাইজেশন বলে একটা কথা আছে, যেটা এখানে আবার দেখতেছি না। আচ্ছা, টাইপ 1 এটা এখানে নেই। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি আমি একটু মুখে বলছি তোমাদের। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কিভাবে আমরা প্রিভেন্ট করবো, এটা প্রিভেনশন অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, আর নাম্বার 2 হচ্ছে ট্রিটমেন্ট অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। প্রিভেনশন অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি তোমাকে মনে রাখতে হবে যে মাস্ট সেলকে তুমি কি করতে হবে, ব্লক করে দিতে হবে। দ্যাট মিনস দ্য প্রিভেন্ট দ্য ডিগ্রানুলেশন অফ দ্য মাস্ট সেল। তাহলে এটা একটা নাম্বার 1 কথা, এটা হচ্ছে প্রিভেনশন অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। প্রিভেনশন দুভাবে হয়, এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য ডিগ্রানুলেশন অফ দ্য মাসেল। এটা অ্যাকুইট হয় এবং ক্রনিক হয়। অ্যাকুইটটা কীরকম, যদি কোনো একটা অ্যালার্জেন, যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, এটা যদি টাইম টু টাইম 15 মিনিটস পর যদি আমরা পেশেন্টকে দিতে থাকি, তাহলে দেখা যাবে যে আইজিই ঠিকই তৈরি হচ্ছে, বাট দিস আইজিই মাসেলের গায়ে ঠিকই বসেছে, বাট ইট ইজ নট এনাফ টু ডিগ্রানুলেট দ্য মাসেল। কিন্তু সমস্ত কিছু হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি মাসেলের সাথে গায়ে লাগছে, বাট এটা এনাফ এত হচ্ছে না, যে ক্রস লিঙ্কিংটা এত বেশি হচ্ছে না যে দে ক্যান accelerate অথবা stimulate the degranulation of the mast cell. এটা একটা কথা, এটা acute degranulation অথবা acute to prevent the degranulation, এটা acute form, আর এটা হচ্ছে chronic form. chronic formটা কিরকম, যেমন তুমি উইকলি অ্যালার্জেন দিলে, অনেক বেশি পরিমাণে অ্যালার্জেন দেওয়া হলো, দে প্রডিউস দ্য ব্লকিং অ্যান্টিবডি। আমাদের ব্লকিং অ্যান্টিবডি বলতে আমরা দুটো ইমিউনোগ্লোবুলিনকে বুঝি, একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএ। ব্লকিং অ্যান্টিবডির কাজ হচ্ছে তারা যেখানে আইজিজি তৈরি হয়ে মাসেলের গায়ে বসবে, তার আগেই ব্লকিং অ্যান্টিবডি মাসেলের সারফেসে বসে যাবে। তাহলে আমরা যদি উইকলি ইন্টারভেলে অ্যালার্জেন দিয়ে থাকি, দে প্রডিউস দ্য কি হচ্ছে ব্লকিং অ্যান্টিবডি, দ্যাট মিনস দ্য আইজিজি এবং আইজিএ ইমিউনোগ্লোবুলিন। তাহলে তারা কি করবে, তারা ওই জায়গাটাকে ব্লক করে দিবে যেখানে আইজিই বসে থাকবে মাসেলের গায়ে। তাহলে ব্লকিং অ্যান্টিবডি দে ব্লক দ্য সারফেস অফ দ্য মাসেল টু প্রিভেন্ট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য আইজিই বাই দের এফসি পোর্শন। তাহলে এভাবেও দে প্রিভেন্ট দ্য ডিগ্রানুলেশন অফ দ্য মাসেল। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তাহলে দুটো, একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুইটটা হচ্ছে এত বেশি পরিমাণে আইজিই তৈরি হচ্ছে না যারা দি স্টিমুলেট অথবা অ্যাক্সিলারেট দ্য মাসেল ডিগ্রানুলেশন, আর ক্রনিকটা হচ্ছে দে প্রডিউস দ্য ব্লকিং অ্যান্টিবডি। আর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব তোমরা সবাই জানো। তাহলে কি হচ্ছে, যেহেতু ভ্যাজো ডাইলেটেশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কোস্পাজম এগুলি হচ্ছে, তাহলে ব্রঙ্কো ডাইলেটর আমাদেরকে ইউজ করতে হবে, স্টেরয়েড ইউজ করতে হবে, আর সোডিয়াম ক্রোমোগ্লাইকেল যেটা আছে টু প্রিভেন্ট দ্য মাসেল ডিগ্রানুলেশন। মাসেল ডিগ্রানুলেশন প্রিভেন্ট করার জন্য এই সমস্ত আছে। আর তার আগে এয়ারওয়ে তোমাকে মানে প্রপার এয়ারওয়ে অবস্ট্রাকশন যাতে না হয় সেটার জন্য প্রপার সাপ্লাই দিতে হবে। তাহলে তাহলে এগুলি হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, এগুলি জিজ্ঞাসা করে মাঝে মাঝে। নাও দ্য টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। সরি, তাহলে এটা হচ্ছে টাইপ 1 আমরা শেষ হয়ে গেল, অ্যানাফাইল্যাক্টেড বললাম। এখন টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, তার আরেকটা নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। আমি বারবার বলছি, নামগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখতে হবে। সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি দেখি আমার মনে হচ্ছে এটা কি হবে, সেলকে ড্যামেজ করে ফেলবে। তাহলে হচ্ছে এখানে কমপ্লিমেন্টের একটা রোল আছে। তাহলে এটা ছবিটা আমরা আগে একটু দেখি, ছবিগুলি আর কোথায় গেল, এটা দেখো। তাহলে ছবিগুলি আমরা একটু, স্লাইডটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি মেকানিজমটা, আমার নামটা হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। আমরা যেহেতু কমপ্লিমেন্ট পড়েছি, কমপ্লিমেন্টের নেক্সট কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট হচ্ছে ম্যাক তৈরি করা, যেটা সেলকে লাইসিস করে। এটাই এখানে কাজে লাগবে। তাহলে দেখো, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি এটা একটু ডিফারেন্ট। টাইপ 1টা হচ্ছে সলিউবল অ্যান্টিজেন, অ্যান্টিজেন আসবে, তার এগনেস্ট অ্যান্টিবডি তৈরি হবে। বাট টাইপ 2 এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে যে অ্যান্টিজেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেল বাউন্ড অ্যান্টিজেন।
সেল বাউন্ড অ্যান্টিজেন, দেখো সেলের গায়ে অলরেডি অ্যান্টিজেন এখানে আছে, তাহলে কি তৈরি হবে, এই অ্যান্টিজেনের এগনেস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি তার এফসি পোর্শনটা কিন্তু ফ্রি আছে, এফসি পোর্শনের সাথে তখন কে লাগবে, কমপ্লিমেন্ট। এখানে কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি এবং এম দুটোই কিন্তু কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্ট পড়ানোর সময় তোমাদের বলেছি ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করার জন্য দুটো ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন M. Which one is efficient? Immunoglobulin M is more efficient because it is pentameric form. 5টা ফর্মে থাকে, তাহলে 10 অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটা মোনোমারিক ফর্মে ইমিউনোগ্লোবুলিন জি, খুব ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান ইজ এফিশিয়েন্ট? ইমিউনোগ্লোবুলিন এম। কেন? কারণ এটা পেন্টামারিক ফর্মে থাকে। তাহলে দেখো, তাহলে অ্যান্টিজেন হচ্ছে সেলের গায়ে অ্যান্টিজেন লাগানো আছে, তার এগনেস্টে অবশ্যই অ্যান্টিবডি, সেলফ অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অ্যান্টিবডি তার এগনেস্টে তৈরি হলো যেটা হচ্ছে আইজিজি এবং আইজিএম, তাদের কাজ হচ্ছে অ্যাক্টিভেট দ্য ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ক্লাসিক্যাল পাথওয়ে C1-কে অ্যাক্টিভেট করার পরে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, C5B29, যেটাকে আমরা বলছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, অটোমেটিক্যালি দে অ্যাক্টিভেট, হ্যাঁ, যেটা ক্যাসকেড পাথওয়ে। তাহলে দে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, তখন তার কাজ হচ্ছে সেলকে লাইসিস করা। দিস ইজ দ্য সাইটোটক্সিক টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। ম্যাম, বলো ম্যাম, অনেকে ঢুকতে চাচ্ছে ম্যাম, এলাও করতে হবে। হ্যাঁ, করতেছি। তাহলে টাইপ 2 যেটা আমরা এখানে লিখেছি, অকার when antibody directed antigen of the cell membrane, তার মানে এটা বাউন্ড অ্যান্টিজেন। সব মনে রাখবে, এটা তোমরা লিখে রাখো। টাইপ 2 এর মধ্যে জিজ্ঞাসা করবে টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে কি ডিফারেন্স। টাইপ 1 হচ্ছে সলিউবল অ্যান্টিজেন আর টাইপ 2 হচ্ছে সেল বাউন্ড অ্যান্টিজেন। অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট, কোন পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট। আমরা জানি যে ক্লাসিক্যাল পাথওয়ে আগেই পড়ে এসেছি C1 থেকে C9, দিস জেনারেট এ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, দ্যাট মিনস দ্য ম্যাক C5B29 which damage the cell. তাহলে অ্যান্টিবডি যেটা আইজিএম অথবা আইজিজি অ্যাটাচ টু দ্য অ্যান্টিজেন ভায়া ইট এফইবি রিজন অ্যান্ড অ্যাক্ট এজ এ ব্রিজ টু কমপ্লিমেন্ট ভায়া এফসি রিজন। তোমাদের ক্লামজি মনে হতে পারে, কারণ সেল বাউন্ড অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো কোন পোর্শন দিয়ে, এফইবি রিজন, আর এফসি পোর্শন দে অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে কি হচ্ছে, সেলকে লাইসিস করছে। কিভাবে লাইসিস করছে, ম্যাক তৈরি করে। ম্যাকের কাজ হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে ঢুকে তার পারমিবিলিটিটা একদম ডিসরাপ্ট করে ফেলে, তখন সেলটা অটোমেটিক্যালি ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি আমরা অনেকভাবে হতে পারে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড, আর এটা হচ্ছে এডিসিসি, আর একটা হচ্ছে অটোইমিউন ডিজঅর্ডার, সেলফ অ্যান্টিজেনের এগনেস্টে অ্যান্টিবডি ড্রাগ ইনডিউস যেটা আমরা বলছি সেটাও। তাহলে তিনভাবে কি হচ্ছে, তিনভাবে টাইপ 1 জিজ্ঞাসা করবে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি কী ভাবে হতে পারে। একটা হচ্ছে complement mediated, number 2 হচ্ছে ADCC antibody dependent cellular cytotoxicity, and number 3 হচ্ছে self antigen যেটা হচ্ছে drug induced type 2 hypersensitivity। কিন্তু এমনি নাম যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা বলবো হচ্ছে সাইটোটক্সিক hypersensitivity। টাইপ 2 খুবই সিম্পল, তাহলে হচ্ছে কিছু কিছু এক্সাম্পল হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, সেটা হচ্ছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ইনকম্পিটিবল ট্রান্সফিউশন রিয়াকশন, রিউমাটিক ফিভার, গুড পাস্টার সিনড্রোম, সিনড্রোম স্পেলিং একটু ভুল আছে, তারপরে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, গ্রেভস ডিজিজ, এরা সবই হচ্ছে অটোইমিউন ডিজিজের এক্সাম্পল। সরি, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ইনকম্পিটিবল ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন। এটার আরেকটা নাম কি, ইনকম্পিটিবল ট্রান্সফিউশন রিয়াকশন। এটার আরেকটা নাম কি জয়িতা? শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, এটার আরেকটা নাম কি বলো? রিউমাটিক ফিভার, অনেক বেশি এক্সাম্পল আছে গ্রুড পাস্টার সিনড্রোম, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হ্যাঁ, গ্রেভস ডিজিজ, মিস্থেনিয়া গ্রেভিস, এরা সবই অটো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল। আর কিছু ড্রাগস আছে, তার অলসো দ্য এক্সাম্পল অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ড্রাগ ইনডিউস, যেমন দেখো ড্রাগ হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, স্ট্রেপ্টোমাইসিন, এরা সবই কিন্তু
কি হচ্ছে, এরা সবে ড্রাগ ইনডিউস হিমোলাইটিক অ্যানিমিয়া তৈরি করে। ড্রাগগুলি অলওয়েজ কিভাবে কাজ করে, ড্রাগগুলি আমরা কিভাবে, হেপটেন মানে কি, এটা কি হ্যাপটেন মানে কি, হ্যাপটেন মানে কি, ড্রাগগুলি কিভাবে কাজ করে, ড্রাগগুলি অলওয়েজ অ্যাক্ট অ্যাজ এ হ্যাপটেন। হ্যাপটেন মানে কি, লো মলিকুলার ওয়েট নন প্রোটিন কম্পাউন্ড। হ্যাঁ, কিভাবে ওরা অ্যান্টিজেনিক হবে, এটুকুই শেষ না তো, এই কথাটা বললে হবে না তো। And they are conjugated to the high molecular weight protein. হ্যাঁ, এবার হাই মলিকুলার, তাহলে হ্যাপটেন, তাহলে ড্রাগগুলি সবসময় হ্যাপটেন হিসেবে কাজ করে। তাকে ড্রাগ ইনডিউস যেভাবে হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু ড্রাগ, পেনিসিলিন, সেফালোস্পোরিন অথবা স্ট্রেপ্টোমাইসিন ক্যান অ্যাবজর্ব নন স্পেসিফিক্যালি টু প্রোটিন অন আরবিসি। আরবিসি মেমব্রেনের গায়ে তারা কিভাবে থাকে, ওই মেমব্রেনের প্রোটিনটাকে নিয়ে, যেহেতু তারা হ্যাপটেন, ওই ক্যারিয়ার প্রোটিনটা নিয়ে দে মেক এ অ্যান্টিজেনিক, তাহলে অ্যান্টিজেন হয়, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি ম্যাক তৈরি হয়ে সে লাইসিস করছে, যেটাকে আমরা বলছি ড্রাগ ইনডিউস হিমোলাইটিক অ্যানিমিয়া। এটার সাথে রিলেটেড হচ্ছে কমপ্লিমেন্টের হেল্প নিয়ে যেহেতু করছে, তাহলে কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য এটা হচ্ছে ড্রাগ ইনডিউস হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। এগুলি এভাবেই হচ্ছে, কিছু কিছু ড্রাগের জন্য হচ্ছে, ড্রাগগুলি কি করে, সেলফ হ্যাপটেন তারা আরবিসি মেমব্রেন প্রোটিনের সাথে বাইন্ড করে মেক অ্যান্টিজেনিক অন দ্য সারফেস অফ দ্য আরবিসি, তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দে অ্যাটাচ টু দ্য কমপ্লিমেন্ট ক্লাসিক্যাল পাথওয়ে and then can lysis the cell. Now the type 3 hypersensitivity reaction or immune complex mediated hypersensitivity. আচ্ছা, আমি তার আগে একটু বলি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। তাহলে যদি তোমাকে এই কোশ্চেনটা করে, তাহলে ফার্স্টে তোমাকে কি বলতে হবে, টাইপ 1 এর নাম হচ্ছে ইমিডিয়েট হাইপারসেন্সিটিভিটি অর অ্যানাফাইলাক্সিস, টাইপ 2 হচ্ছে সাইটোটক্সিক হাইপারসেন্সিটিভিটি। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে soluble antigen in type 1 hypersensitivity আর সেল বাউন্ড অ্যান্টিজেন ইন টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। টাইপ 1 এর মধ্যে যে ইমিউনোগ্লোবুলিন রেসপন্সিবল সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, আর টাইপ 2 এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম অথবা ইমিউনোগ্লোবুলিন জি। কমপ্লিমেন্ট classical pathway is activated by type 2. Complement, no role of complement in type 1 hypersensitivity. These are the point to differentiate type 1 and type 2 hypersensitivity. It will be important. Now the type 3 or immune complex mediated hypersensitivity. নামটা শুনে বোঝা যাচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি মানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। যখনই কমপ্লেক্স তৈরি হবে তখন তারা অলওয়েজ কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে, দ্যাট মিনস দ্য ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে আমাদের বডিতে কিন্তু অলওয়েজ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে আমাদের বডিতে নর্মালি, বাট দিস ইমিউন কমপ্লেক্স আর রিমুভ বাই দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কিন্তু যখনই অনেক বেশি পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে থাকে তখনই কিন্তু ইমিউন কমপ্লেক্স তাদেরকে ক্লিয়ার আপ করতে পারে না, তখনই কি হয়, তখনই তারা বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে। এই কথাটা তোমাদের জিজ্ঞাসা করবে, নর্মাল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বডিতে হচ্ছে, অ্যান্সার হবে ঠিকই হচ্ছে, বাট ক্লিয়ার আপ বাই দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কিন্তু রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের তো একটা মানে টাইম আছে, কতক্ষণ সে আর এদিকে ক্লিয়ার আপ করবে, অনেক বেশি পরিমাণ যখন তৈরি হবে তখন তারা বিভিন্ন জায়গায় ডিপোজিট করে এরা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করবে এবং এইভাবেই মেকানিজমটা হয়। তাহলে টাইপ 3 হাইপারসেন্সিটিভ, তাহলে নর্মাল ইমিউন কমপ্লেক্স এত বেশি পরিমাণ ডিপোজিশন কি কি কন্ডিশনে হচ্ছে আছে কিনা, তাহলে ইন পারসিস্টেন্ট মাইক্রোবিয়াল আর ভাইরাল ইনফেকশন, অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক দিন ধরে চলছে, ভাইরাল ইনফেকশন অনেক দিন ধরে চলছে, তখন দেখা যাচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ঠিকই অর্গানের মধ্যে ডিপোজিশন হচ্ছে। আর কিছু অটোইমিউন ডিসঅর্ডার, অটোইমিউন মানে সেলফ অ্যান্টিজেন সেলফ অ্যান্টিবডি এগেইনস্ট দ্য অ্যান্টিবডি এগেইনস্ট দ্য সেলফ অ্যান্টিজেন। তাহলে সেলফ অ্যান্টিজেন অটোইমিউন ডিসঅর্ডারে সবসময় অ্যান্টিজেন সেলফ অ্যান্টিজেন, তাহলে এগেইনস্ট অ্যান্টিবডি। তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ডিপোজিট করা, স্পেশালি জয়েন্ট, কিডনি অ্যান্ড ব্লাড ভেসেল, and produce some disorder.
তাহলে কি হচ্ছে, কি কারণে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, সেটা তো মানে অনেক বেশি পরিমাণ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় এবং টিস্যুতে থেকে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে ইনপারসিস্টেন্ট ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশন আর ইন সাম অটোইমিউন ডিসঅর্ডার। Persistent bacterial and viral infection, immune complex may be deposited on an organ, resulting damage. And autoimmune disorder, self-antigen may elicit antibody that bind to organ antigen and deposit in organ as the complexes. Complex means antigen antibody complex, especially joint, kidney or blood vessel. তাহলে একটু ছবিটা একটু দেখি কি হয় এখানে, পরে আবার দেখবো কি করতেছে সে। ছবি কোথায়, এটা ডায়াগ্রামটা তোমরা দেখো। তাহলে আমরা বললাম যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিসঅর্ডার, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি। দেখো অনেক অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলি কীভাবে তৈরি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম ইন দ্য ব্লাড। তাহলে এখানে ইমিউন কমপ্লেক্স আর ডিপোজিটেড অন ব্লাড সেল ওয়াল। তাহলে যখনই তাদের এফসি পোর্শনটা কিন্তু খালি, দেখতে পাচ্ছ সব এফসি পোর্শনটা খালি, তাহলে এফসি পোর্শন দিয়ে সে কার সাথে বাইন্ড করবে, কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করবে। কমপ্লিমেন্টের সাথে যখনই বাইন্ড করবে এখানে ম্যাক তৈরি হবে না, তার আগে কি তৈরি হচ্ছে, আমরা অনেকগুলি বাই প্রোডাক্টের মধ্যে অনেকগুলি দেখেছি, C3A C5A। তাহলে C3A C5A অ্যান্ড 4A তাদের কাজ কি হচ্ছে, তারা ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি, হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভ্যাজো কনস্ট্রিকশন, এগুলি তারা করে থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে তাদের আরেকটা কাজ হচ্ছে C5A C5B6-7 তাদের কাজ হচ্ছে কেমোটেক্সিস করা। কেমোটেক্সিস মানে যেখানে ইনজুরি হলো অথবা ডিপোজিশন হলো সেখানে তারা কি করে, ম্যাক্রোফেজকে নিয়ে আসে। যখনই ম্যাক্রোফেজকে নিয়ে আসবে তখন ম্যাক্রোফেজ থেকে অনেক ধরনের লাইটিক এনজাইম লিবারেটেড হয়, অথবা নিউট্রিফিল আসলো, তাদের মধ্যে অনেক ধরনের লাইটিক এনজাইম থাকে, যে এনজাইমগুলির কাজ হচ্ছে এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করা। এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করলে এখানে দেখা যাচ্ছে আরবিসি স্কেপ ফ্রম উইদিন দ্য ব্লাড ভেসেল এখান থেকে চলে আসলো। তাহলে কি হচ্ছে, এখানে ম্যাক তৈরি হচ্ছে না, কিন্তু ইমিউন কমপ্লেক্স যখন ডিপোজিশন হচ্ছে তখন কিছু পরিমাণ অ্যানাফাইলোটক্সিন তৈরি হচ্ছে, আর কেমোটেক্সিসের জন্য নিউট্রোফিল ম্যাক্রোফেজ ওই জায়গাতে আছে, দে রিলিজ দ্য লাইটিক এনজাইম কজেস ড্যামেজ অফ দ্য এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে তার মেকানিজম। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন হলো, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করলো, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করার পরে C3A 5A এগুলি তৈরি হলো। অ্যাট দ্য সেম টাইম C5A অ্যান্ড 6-7 তাদের কাজ হচ্ছে কেমোটেক্সিস করা। সো কেমোটেক্সিস মানে সেলগুলিকে তারা ইনজুরি সাইডে নিয়ে আসে, সেটা হচ্ছে নিউট্রিফিল ম্যাক্রোফেজ, তাদেরকে নিয়ে আসার পরে ওদের থেকে কিছু লাইটিক এনজাইম লিবারেট হবে অ্যান্ড দে ডিস্ট্রয় দ্য এন্ডোথেলিয়াম। দিস ইজ দ্য টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। তাহলে একটু আমি আবার পড়ে যাচ্ছি। তাহলে টাইপ 3 hypersensitivity occur when antigen antibody complex induce an inflammatory response. এখন শেষ হয়ে গেছে, কতক্ষণ হলো? হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা 10 মিনিটে শেষ করো। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে। জি ম্যাম। 10 মিনিট আছে, দেখো একটু এটা শেষ করি। Antigen antibody complex induce an inflammatory response in tissue. Normally, immune complex are removed by the reticular endothelial system, but occasionally they persist and deposited in tissue. তাহলে কি কি কন্ডিশন? In persistent microbial and viral infection, in some autoimmune disorder. তারপরে তোমরা লিখবে wherever immune complex are deposited, they activate the complement system. C3A, 4A, 5A is released and causes local mast cell degranulation. At the same time, neutrophils are attracted by C5A. C5A anaphylaxis korche abar chemotaxis korche, which can accumulate in large number at the site of immune complex deposition. Large deposition and release lytic enzyme which causes destruction of the endothelium. Larger immune complex are deposited, but smaller complexes may pass. Neutrophil, আচ্ছা এগুলি আর বলার দরকার নেই, এটা আগেই বলে ফেলছি। Neutrophil release lytic enzyme causes destruction of the endothelium. ঠিক আছে, এটাই হলো টাইপ 3 এর মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে সিস্টেমিক। লোকালাইজ যেটা সেটাকে বলা হচ্ছে আর্থাস রিঅ্যাকশন। আর্থাস রিঅ্যাকশন অ্যাকচুয়ালি যিনি এটা ডিসকভার করেছেন ওই সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটার নাম হয়েছে আর্থাস রিঅ্যাকশন। আর্থাস রিঅ্যাকশন মানে লোকাল অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন।
তাহলে ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স একটা লোকাল সাইট, লোকাল যে কোনো একটা লোকাল জায়গায় এটা হবে, সেটাকে বলা হচ্ছে লোকালাইজ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, যেটার নাম হচ্ছে আর্থ্রাস রিয়াকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল হচ্ছে ফার্মাস লাং, চিজ ওয়ার্কার লাং, উড ওয়ার্কার লাং, ওয়েট মিলার লাং। এই নামগুলি দেখে তুমি বুঝতে পারছো অকুপেশনের সাথে সবচেয়ে বেশি রিলেটেড। লাংসের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন হচ্ছে, যেটাকে আমরা বলছি আর্থাস রিয়াকশন। জেনারেলাইজ আর সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, তার মানে বডির সমস্ত জায়গায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। এগুলি সাধারণত অটোইমিউন ডিজিজের সাথে রিলেটেড। তার বেস্ট এক্সাম্পল হচ্ছে এসএলই অথবা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, রিমাটয়েড আর্থ্রাইটিস, গুড পস্টার সিনড্রোম। Generalized immune complex is deposited in many area of the body. তার মানে অটোইমিউন ডিজিজের মধ্যে আরো অনেক এক্সাম্পল আছে। একটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে আমরা পাচ্ছি এসিলি অর সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটিক ফিভার হচ্ছে টাইপ 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে টাইপ 4, সরি টাইপ 3, আর হচ্ছে গুড পাস্টার সিনড্রোম। ড্রাগের মধ্যে দেখো পেনিসিলিন দিয়েও কিন্তু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, সালফোনামাইড। ইনফেকশাস ডিজিজের মধ্যে হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়ার পরে আরেকটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ আছে, যেটাকে আমরা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল এজিএন, যেটাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন হয়। হেপাটাইটিস, হেপাটাইটিসে যে কমপ্লেন করে পেশেন্ট যে আমার সমস্ত জয়েন্টে ব্যথা হচ্ছে, এগুলি কিছুই না, ওগুলি সমস্ত জায়গায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে। ম্যালেরিয়াতেও হতে পারে। তাহলে এগুলি হচ্ছে, তাহলে ড্রাগের জন্য পেনিসিলিন, সালফোনামাইড, ইনফেকশাস এজেন্ট, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল এজিএন, হেপাটাইটিস এবং ম্যালেরিয়া। জেনারেলাইজ অথবা সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বেস্ট এক্সাম্পল হচ্ছে এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস। এটা সবারই মনে থাকার কথা, এস এর সাথে এস চলে আসবে, সেভাবেই তোমরা মনে রাখবে। ঠিক আছে, এখন হচ্ছে টাইপ 4। সময় পাবো আর? হ্যাঁ, 6 মিনিটে কি বাড়াবো? আচ্ছা ঠিক আছে, দেখি এখানে একটার মধ্যে একটা। আচ্ছা দেখি কতটুকু পারা যায়। এখন হচ্ছে টাইপ 4 অথবা ডিলেড অর সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। আমরা এতক্ষণ যেটা পড়লাম টাইপ 1, 2, 3 এগুলি হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। টাইপ 4টা হচ্ছে সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। সেল মিডিয়েটেড মানে এটা টি সেল দিয়ে হচ্ছে, সেটাকে জন্য বলা হচ্ছে টাইপ 4 ডিলেড অর সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। এটার একটু ডায়াগ্রামটা আগে দেখি আমরা। এটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। সাধারণত আমরা দেখি যে এটা একটা টিউবারকুলিন টেস্ট অথবা যেটা হচ্ছে লেপ্রামিন টেস্ট, তারপরে ফাঙ্গাস দিয়ে কিছু গ্র্যানুলোমা তৈরি হয়, টিবি দিয়েও কিছু গ্র্যানুলোমা তৈরি হচ্ছে। এগুলি প্যারাসাইটিক ডিজিজ, এগুলিতে সাধারণত টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হয়, সেল মিডিয়েটেড। তাহলে দেখো এখানে অ্যান্টিজেন ঢুকলো, ঢোকার পরে কি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, দ্যাট মিনস দ্য ম্যাক্রোফেজ এই অ্যান্টিজেনকে টেক করলো। করার পরে এটি প্রসেস অ্যান্ড প্রেজেন্ট, এগুলো আগে আমরা জানি ইমিউন রেসপন্স কীভাবে হচ্ছে, প্রসেস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্টিজেন উইথ দ্য হেল্প অফ এমএসসি ক্লাস 2। এই ক্লাস 2 এমএসসি প্রসেস অ্যান্টিজেন কার গায়ে আসবে? হেল্পার টি সেল। হেল্পার টি সেলের মধ্যে দুটো সাবসেট আছে, একটা হচ্ছে হেল্পার 1, একটা হচ্ছে হেল্পার 2। এখানে হেল্পার 1 এর কাজ লাগবে। আমরা সবসময় এই দুটো যখন ডিফারেন্সিয়েট করেছি তখন আমরা বলেছি যে হেল্পার 1 ইজ রেসপন্সিবল ফর দ্য ডিলে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। কেন সেটা দেখো, তার আগে ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 আসবে। টি সেল যখন অ্যাক্টিভেটেড হবে তখন ইন্টারলিউকিন 2, অ্যাট দ্য সেম টাইম ইন্টারলিউকিন 2 অ্যাক্ট অন দ্য ম্যাক্রোফেজ। ইন্টারলিউকিন 2 দুটো কাজ, একটা হচ্ছে অটোক্রাইন আর একটা হচ্ছে প্যারাক্রাইন ইফেক্ট। অটোক্রাইন মানে ফার্দার অ্যাক্টিভেশন অফ দ্য টি সেল, অ্যাট দ্য সেম টাইম ইট অ্যাক্টিভেট দ্য ম্যাক্রোফেজ এবং সাইটোটক্সিক টি সেল। যখনই টি সেল অ্যাক্টিভেটেড হবে তখনই টি সেল থেকে ইন্টারলিউকিন 2 আরও বেশি রিলিজ হবে, অ্যাট দ্য সেম টাইম ইট রিলিজ দ্য গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন তখন কাজ করবে কার উপরে? ম্যাক্রোফেজের উপরে। ম্যাক্রোফেজের উপর কাজ করে ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটিটা অনেক বেশি বাড়িয়ে দিবে, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অথবা ইপিথেলয়েড সেল। ইপিথেলয়েড সেল অনেকগুলি একসাথে করে
কি হবে জায়ান্ট সেল তৈরি করবে, যেটা হচ্ছে ফিচার অফ গ্র্যানুলোম। তাহলে এটা সাধারণত টিবির বেলা হয়। একটা হচ্ছে মানে টিউবারকুলিনটিস অথবা যেখানে গ্র্যানুলোমা তৈরি হচ্ছে সেখানে এই মেকানিজমে হচ্ছে। আরেকটা মানে হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। দুটো মেকানিজমে টাইফয়েডটা হচ্ছে, একটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। আমরা যে সমস্ত এই যে মানে এই যে মেয়েরা অনেক রকমের কসমেটিক্স ইউজ করে হ্যাঁ, এগুলি থেকে সাধারণত কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা হচ্ছে টাইফয়েড হাইপার সেন্সিটিভিটি। তাহলে আমি একটাতে আসি, টিউবারকুলিন অথবা গ্র্যানুলোমা যেভাবে তৈরি হচ্ছে সেটা দেখো। তাহলে অ্যান্টিজেন সেটা হচ্ছে ইমিউন রেসপন্সটা অত দূর যাচ্ছি না, taken up by the antigen presenting cell, that means the macrophage process with the help of class 2 MSC. Class 2 MSC process antigen recognized by the T helper cell because T helper cell have TCR or T cell receptor. At the same time, macrophage liberate the interleukin 1. তাহলে কি হচ্ছে, টি সেল যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন টি সেল থেকে কি লিবারেট হচ্ছে, ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন। ইন্টারলিউকিন 2 অ্যাক্টিভেট দ্য টি হেল্পার সেল, ফার্দার অ্যাক্টিভেশন অফ দ্য টি হেল্পার সেল। তাহলে গামা ইন্টারফেরন কোথায় কার উপরে কাজ করবে, ম্যাক্রোফেজের উপরে কাজ করবে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। তাহলে ম্যাক্রোফেজের লাইটিক পাওয়ারগুলি অনেক বেড়ে যাবে। এটাকে বলা আমরা ইপিথেলয়েড সেল। আর অনেকগুলি ইপিথেলয়েড সেল একসাথে হয়ে জায়ান্ট সেল তৈরি করে এবং তার চারিদিকে লিম্ফোসাইট কি জানি ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকে। এটা হচ্ছে গ্র্যানুলোমা। তাহলে এটা হচ্ছে কিভাবে গ্র্যানুলোমা তৈরি হচ্ছে। তাহলে আমরা একটু ইয়েতে যাই, আর পারবো সময়। এটা আমরা এখনই বলে ফেলেছি, occur when antigen activate the sensitized T cell. Activation of the T cell by antigen on appropriate APC, মানে antigen presenting cell, result in the secretion of various cytokine including interleukin 2, interferon gamma. The overall effect of this cytokine is to draw macrophages into the area and activate them, promoting increased phagocytic activity. কারণ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বলতে আমরা ওইটাই বুঝি, ম্যাক্রোফেজ ওয়ান অফ দ্য ফ্যাগোসাইটিক সেল। তাহলে তার ফ্যাগোসাইটিক পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে, অ্যান্ড ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ দ্য লাইটিক এনজাইম ফর ইফিশিয়েন্ট কিলিং অফ দ্য অর্গানিজম। আর কতক্ষণ শেষ? চেঞ্জ হচ্ছে না, মানে শেষ না। ঠিক আছে, বাংলা। হ্যালো, জি হ্যালো, তো শেষ কিন্তু। হ্যাঁ, হয়তো আর তো পাওয়া যাচ্ছে না। তাহলে নেক্সট ক্লাসে আর বাদ বাকিটা পড়বো আর কি। হ্যাঁ জি ম্যাম। যেটুকু পড়িয়েছি সেটুকু কি বুঝতে পারা গেল? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝে গেছে। তাহলে টাইফয়েড নেক্সট পোরশনটা আরেকবার, এটার এক্সাম্পল এগুলি সবকিছু আমি আর নেক্সট ক্লাসে আবার একটু দেবো, আর টাইম নেই। হ্যাঁ, শেষ সেটা। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ধন্যবাদ।